দেখুন, আজকে আমরা একটা রাজনৈতিক আয়না নিয়ে কথা বলবো, যে আয়নায় মুখ দেখলে বুঝতে পারবেন এদেশের রাজনীতিবিদরা আর মূলধারার মিডিয়া আমাদের কিভাবে বোকা বানাচ্ছে। আচ্ছা, একটা কথা ভাবুন তো, জিনিসপত্রের দাম বাড়লে শুধু কংগ্রেসের আমলেই কি পকেট ফাঁকা হতো, নাকি এখন বিজেপির আমলে পকেট কাটলে সেখান থেকে রক্ত না বেরিয়ে ডিজিটাল ইন্ডিয়ার অমৃত বের হয়? আজকে টপিকটার নাম দিয়েছি ডবল স্ট্যান্ডার্ড পলিটিক্স বা রাজনৈতিক দ্বিচারিতা। সরকার বদলালেই কিভাবে একই ঘটনার যুক্তি বদলে যায়, সংজ্ঞা বদলে যায়, আর আমাদের টিভির পর্দায় মুরগা লড়াই করানো সাংবাদিকদের মুখের ভাষা বদলে যায়। আজকে আমরা সেটা নিয়েই কথা বলবো। পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক আমাদের প্রতিদিনের সকালের কান্নাকাটি দিয়ে। পেট্রোল, ডিজেল আর রান্নার গ্যাস। মনে করে দেখুন, 2014 সালের আগে যখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের দাম আকাশ ছোঁয়া ছিল, তখন এদেশে পেট্রোল ডিজেলের দাম সামান্য বাড়লেই বলা হতো জনগণের রক্ত চুষে নেওয়া হচ্ছে, জনগণ আর চলতে পারবে না, রাস্তায় বের হতে পারবে না। এদেশের রাজনীতিবিদরা রাস্তায় সাইকেল নিয়ে মিছিল করতো, গরুর গাড়ি নিয়ে নেতারা ঘুরতেন। আর আজকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকলেও ট্যাক্সের উপর ট্যাক্স বসিয়ে যখন পেট্রোল 100 টাকা পার করে যায়, তখন যুক্তি কি আছে জানেন? দেশ গড়তে গেলে একটু কষ্ট তো সহ্য করতেই হবে। মানে আগে যেটা ছিল রক্তচোষা, এখন সেটা হয়ে গেছে দেশাত্মবোধের ডিউটি। মানে আপনাকে দেশ সেবা করার জন্য 100 টাকা পারে তেল কিনতেই হবে, সেটা আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম কম থাকে তবুও। আর একই গল্প রান্নার গ্যাসের দিকে। কংগ্রেসের সময় 400 টাকার গ্যাস সিলিন্ডার যখন 450 হতো, তখন বলা হতো গরিব মানুষের রান্নাঘর নিভে গেল, মা বোনদের চোখে জল। আর আজ এখন সেই গ্যাসের দাম 1000 থেকে 1200 টাকা ঘোরাঘুরি করলেও তখন যুক্তি কি আছে জানেন? কেন? সরকার উজ্জ্বলা গ্যাস ফ্রিতে দেয়নি। মোদীজি কত করবেন? দেশ সেবা করতে হলে নিজেদেরও তো কষ্ট সহ্য করতে হবে। এরকমই যুক্তি আছে রাজনৈতিক নেতাদের দিক থেকে। এবার আসুন দেখি ডেটা কি বলে। দেখুন, 2014 সালে ক্রুড অয়েলের দাম ছিল প্রতি ব্যারেল প্রায় 105 থেকে 110 ডলার। তখন পেট্রোল ছিল 70 থেকে 75 টাকা। আর গত 10 বছরে ক্রুড অয়েল যখন 68 ডলারের এভারেজ 68 ডলারে নেমে এসেছে, তখনও আমাদের দেশে পেট্রোল 100 টাকার নিচে নামেনি। কেন? কারণ সেন্ট্রাল এক্সারসাইজ ডিউটি বা করের পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু মিডিয়া আপনাকে সেটা না দেখিয়ে হিন্দু, মুসলিম, ইন্ডিয়া, পাকিস্তান আরো কত কি দিয়ে বুঝাবে যে ইন্ডিয়া বিশ্বগুরু হয়ে গেছে। সবচেয়ে অবাক করার বিষয় কি হচ্ছে জানেন? এই জুন মাসে ক্রুড অয়েল 95 ডলার হলেও তেলের দাম এখনো কমেনি। এপ্রিল মাসে ক্রুড অয়েল 114 ডলার পার ব্যারেল ছিল, তখন তেলের দাম বাড়িয়ে 110 টাকা প্লাস করা হয়েছিল, যা এখনো বাজারে চলতে আছে। আর এইদিকে আমাদের আদরের গদি মিডিয়া এবং সাংবাদিক চিত্রা ত্রিপাঠী কি বলছিলেন? वैसे अगर ऊपर ऊपर से देखा जाए तो 7 रुपए के इजाफे से कोई बहुत बड़ा फर्क नहीं पड़ता। আমাদের দেশের সাংবাদিকরা কতটা নির্লজ্জ হতে পারলে এরকম একটা মন্তব্য করতে পারে যে উপর উপর দেখলে দেখা যাবে যে জিয়াদা ফারাক নেই পড়েগা। ম্যাডাম, জিয়াদা ফারাক নেই পড়েগা তো এখন এই জুন মাসে দাম কমেছে, একটা শো করে বলবেন না এখন দাম কমেছে, তো কেন তেলের দাম কমছে না, পেট্রোলের দাম কমছে না, ডিজেলের দাম কমছে না? পারবেন না, কারণ আপনাকে আপনার প্রভুর সেবা করতে হবে। তো চলুন এবার একটু অর্থনীতির দিকে তাকাই। ডলারের বিপরীতে ভারতীয় টাকার দর পতন। কংগ্রেসের সময় $1 দাম 60 টাকা পার হলো, তখন বিরোধী মানে যারা ক্ষমতায় আছে অর্থাৎ এই বিজেপি চিৎকার করে বলছিল টাকার দাম পড়ে যাচ্ছে, দেশের অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রীর বয়স আর টাকার বয়স একসাথে লড়ছে যে কে আগে বেশি পড়তে পারে। টিভির স্টুডিওতে মনে হতো কালে বুঝি দেশ দেউলিয়া হয়ে যাবে। আর আজ ডলারের দাম 95 টাকা পার করলেও তখন অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে হাসতে হাসতে বলেন আসলে টাকার দাম পড়েনি, শক্তিশালী হচ্ছে ডলার। আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির জ্ঞান তো আছেই, পুরো বিশ্বেই তো একই মান্দা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, করোনা গেল, ভারত তো অনেক সামলে নিয়েছে, অন্য অন্য দেশ তো মুখ থুবড়ে পড়ে গেছে, উঠতেই পারেনি। পাকিস্তানের যুক্তি দেওয়া হয়। বাহ, আগে টাকার দাম কমলে প্রধানমন্ত্রী ইজ্জত যেত, আর এখন টাকার দাম কমলে সেটা নাকি গ্লোবাল ইকোনমির ক্রাইসিস। কি সুন্দর লজিক, তাই না? এবার আসি আমাদের তরুণ প্রজন্মের সবচেয়ে বড় যন্ত্রণায়, বেকারত্ব। কংগ্রেসের সময় রেট একটু পারলেই বলা হতো দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ডিগ্রি নিয়ে যুবকরা রাস্তায় ঘুরছে, সরকার কোনো চাকরি দিতে পারছে না। আর এখন বিগত 45 বছরের মধ্যে বেকারত্বের হার যখন সর্বোচ্চ স্তরে পৌঁছায়, তখন থিওরি বদলে যায়। তখন বলা হয় চাকরি খোঁজো কেন, চাকরিদাতা হও, স্টার্ট আপ করো, স্কিল শেখো, ইউটিউব চ্যানেল খোলো, কিংবা পকোড়া ভাজো। দিনে 200 টাকা কামানো কি চাকরি নয়? মানে যে ছেলেটা রাত জেগে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, সে পরীক্ষা বাতিলের পর চাকরি না পেয়ে যখন ফুচকা বা পকোড়ার দোকান খোলে, আমাদের সিস্টেম সেটাকে আত্মনির্ভর বলে এবং পিঠ চাপড়ে বলে ওয়াহ কি কাজ করছো,
কি কাজ শুরু করেছো, কি নতুন স্টার্ট শুরু করেছো। দেখুন, কোন দেশের সমস্যা হলে মানুষ কি করবে? প্রতিবাদ করবে, আন্দোলন করবে, কিন্তু সেই আন্দোলন ত্যাগের নামটাও নির্ভর করে ক্ষমতায় কে আছে তার উপর। কংগ্রেসের আমলে যখন কোনো কৃষক বা সাধারণ মানুষ রাস্তায় নামতো, মিডিয়া দেখাতো এটা কৃষকের কান্না, অন্নদাতার হাহাকার, সরকার বধির হয়ে গেছে, কিছু শুনতে পাচ্ছে না। আর বিগত কয়েক বছরে যখন দেশের কৃষকরা নিজেদের অধিকারের দাবিতে দিল্লির সীমানায় মাসের পর মাস বসে থাকে, ঝড় জল শীত সহ্য করলো, তখন এক শ্রেণীর মিডিয়া অর্থাৎ এই গদি মিডিয়া আর আইটি সেল তাদের কি বললো? টুকরো টুকরো গ্যাং, এরা খালিস্তানি, এরা পাকিস্তানি সাপোর্টার, এরা দেশদ্রোহী, এগুলো পড়োশী দেশের চক্রান্তের অংশ, এই বলে তাদেরকে অপমান করা হলো। একবার ভাবুন, নিজের দেশের চাষি ভাইরা যখন অধিকার চায় তখন তারা হয়ে যায় আন্তর্জাতিক চক্রান্তের অংশ, টুকরো টুকরো গ্যাং। এবার আসি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মানে আমাদের আদরের গদি মিডিয়া বা মূলধারার সংবাদ মাধ্যমের চরিত্রে। এদের গিরগিটির মতো রং বদলানো দেখে আপনিও তাজ্জব হয়ে যাবেন, গিরগিটিও লজ্জায় মরে যাবে। কংগ্রেসের সময় দেশে একটা ঘটনা ঘটলে টিভির অ্যাঙ্কাররা টেবিল চাপড়ে চাপড়ে চিৎকার করতেন, প্রধানমন্ত্রী চুপ কেন, মনমোহন সিং মুখ খুলুন, জাতিকে জবাব দিন। মনমোহন সিং মহাশয় প্রেস কনফারেন্স করতেন, সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতেন, তাও তাকে দুর্বল বলা হতো তখন। বিগত 10-12 বছর প্রধানমন্ত্রী কটা প্রেস কনফারেন্স করেছেন, কিন্তু মিডিয়া এখন আর প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে না, মিডিয়া উল্টা বিরোধীদের প্রশ্ন করে। আপনাদের এত নেগেটিভিটি কেন? আপনারা কেন দেশের ভালো দেখতে পারেন না? সরকার এত ভালো ভালো কাজ করছে আর আপনারা খালি খুদ খুঁজে বেড়াচ্ছেন। অর্থাৎ আগে মিডিয়ার কাজ ছিল সরকারকে প্রশ্ন করা, আর এখন মিডিয়ার কাজ হলো সরকারের হয়ে জনগণকে প্রশ্ন করা যে আপনারা এখন বেঁচে আছেন, এটাই সৌভাগ্য। দেখুন, এই পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, ক্ষমতায় থাকলে সব ঠিক আর বিরোধী চেয়ারে বসে থাকলে সব ভুল। সবকিছুর মাপকাঠি আলাদা। সরকার বদলালেই যুক্তি বদলে যায়, সংজ্ঞা বদলে যায়, প্রচারের গল্পটাও বদলে যায়, কিন্তু সাধারণ মানুষের সমস্যা সেটা একই থেকে যায়। পেট্রোলের দাম আপনার পকেট থেকেই কাটে, সে আপনি যে দলেরই সমর্থন হন না কেন। বেকারত্বের জ্বালা আপনার ঘরের ছেলেই ভোগ করে, আমরাই ভোগ করি, সে যে পতাকায় ধরুক না কেন, কংগ্রেসের পতাকা ধরুক, গেরুয়া অর্থাৎ বিজেপির পতাকা ধরুক, টিএমসির পতাকা ধরুক, বেকারত্ব বেকারত্বই থেকে যায়। বেকারত্বের জ্বালা কেউ বোঝে না। আজকে রাজনৈতিক দলগুলো আর মিডিয়া মিলে আমাদের একটা এমন গোলক ধারায় বন্দী করে ফেলেছে, যেখানে আমরা নিজেদের অধিকারের কথা বলে ওদের দেওয়া স্ক্রিপ্ট অনুযায়ী একে অপরের সাথে ঝগড়া করছি। দেখুন, যখন কোনো ভালো কাজ হবে নিশ্চয়ই তার ক্রেডিট দেওয়া যাবে সরকারকে, তখন আমরা দেশকে বিশ্বগুরু বলবো। কিন্তু যখন দেশের ভেতরের সমস্যা, বেকারত্ব বাড়বে, তখন কেন আমরা পাকিস্তানের সাথে তুলনা করে আমরা সান্ত্বনা পাবো? আমরা ভারতের নাগরিক, আমরা ভারতের সরকারের কাছেই হিসাব চাইবো, সেটা যে দলই ক্ষমতায় থাকুক না কেন। আপনাদের কি মনে হয় এই যে রাজনৈতিক দ্বিচারিতা বা ডবল স্ট্যান্ডার্ড, এটা কি দেশের গণতন্ত্রের জন্য ভালো? এই ভূমিকা নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং এই লুক আউট 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।